মির্চি প্লাসে ফিয়ার ফ্যাক্টরিতে আপনাকে স্বাগত। এবারেও আপনার জন্য আমরা সেই সমস্ত এক্সপিরিয়েন্স হাজির করব যা বাস্তব আর আতঙ্কের মধ্যে সীমানা মুছে দেয়। পুষ্টি আমাদের জীবন ধারণের জন্য একান্ত প্রয়োজন। পুষ্টি না থাকলে বাঁচব কি করে? কিন্তু কখনো কখনো পুষ্টির প্রয়োজন তাদেরও হয় যাদের ঠিক জীবন্ত বা মৃত বলা চলে না, যাদের মধ্যে কোনো দিন প্রাণের ছিটে ফোঁটাও ছিল না, কিন্তু তা সত্ত্বেও তারা পুষ্টি টেনে নেয় জীবন্তের কাছ থেকে। তারপর আতঙ্কের সৃষ্টি হয়। তখন সত্যিটাই ভয়, আবার ভয়টাই সত্যি। ফিয়ার ফ্যাক্টরি। আজকের এক্সপিরিয়েন্স আমাদের পাঠিয়েছেন বাঁকুড়া থেকে সমরেশ নন্দী। বাকি এক্সপিরিয়েন্স তাঁর জবানিতেই। এই এক্সপিরিয়েন্সের নাম খিদে ও পুষ্টি। শুরু হচ্ছে ফিয়ার ফ্যাক্টরি। কাজের সূত্রে বাইরে অনেক জায়গায় ঘুরলেও বাঁকুড়া জেলার সাথে আমার নাড়ির টান। বিদেশেও গেছি, কিন্তু গ্রামের সেই টান কোনোদিন উপেক্ষা করতে পারিনি। ঠাট্টাই আর কি, আড্ডা, মন ভালো মন খারাপ, খেলাধুলো সব নিয়ে আমার ছোটবেলাটা গ্রামের অলিতে গলিতে দারুণ কেটেছে। এমনকি প্রথম ভয় পাওয়া এই গ্রামে। ঘটনাটা ঘটে আমার ছোটবেলায়। আমি তখন ক্লাস 4, কিন্তু সেটা এতটাই মনে দাগ কেটেছিল যে আজও তার প্রতিটা মুহূর্ত মনে আছে। আমাদের ছিল যৌথ পরিবার। বিশাল জায়গার উপর দুটো বাড়ি। একটায় মা বাবা কাকিমা কাকুরা থাকতো এবং দ্বিতীয়টিতে আমাদের ভাই বোনদের নিয়ে থাকতেন ঠাকুমা। আমি আর আমার কাকার 2 ছেলে মেয়ে। আমরা নিজেদের ভাই বোন বলেই পরিচয় দিতাম। তুতো শব্দটা আমাদের কাছে পরম আপত্তিকর ছিল। আমাদের ছোটবেলায় গরমের আর শীতের শুরুতে মেলা বসত, আর সেই কয়েকদিন আমরা হাতে চাঁদ পেতাম। সেখানে যেতাম ঠাকুমার সাথেই। সেবার শীতের শুরুতেই যথারীতি ঠাকুমার সাথে মেলাতে গিয়েছি আমরা ভাই বোনেরা। চারপাশে নাগরদোলা, দোকান, খাওয়া দাওয়ার গন্ধ নিয়ে জমজমাট ব্যাপার। ভাই বোনদের মধ্যে আমি ছিলাম সবচেয়ে শান্ত আর পড়াশোনায় ভালো, তাই ঠাকুমা আমায় বিশেষ স্নেহ করতেন। সেদিন মেলায় একটা দোকানের সামনে আমি আটকে গেলাম। মাটির তৈরি মূর্তি বিক্রি হচ্ছে। একটা মূর্তি আমার বিশেষ পছন্দ হয়ে গেল। একটা ফিগার উবু হয়ে বসে, তার মাথায় একটা মুকুট, মানুষের মতোই, কিন্তু তার মুখটা কেমন ছুঁচলো মতো। মানুষ হয়েও মানুষ বলা যাচ্ছে না। আমি ঠাকুমাকে বললাম, ওই মূর্তিটা আমার চাই। ঠাকুমা কিনে দিতে গিয়ে কেমন থমকালেন। দোকানিকে জিজ্ঞেস করলেন, এইটা কি কোনো ঠাকুর দেবতার মূর্তি? দোকানি বলল, হতে পারে। সে নাকি কোন প্রত্যন্ত এলাকার এক কারিগরের থেকে কিনেছে এবং সেই কারিগর তাকে বলেছে যে মূর্তিটাকে খেতে টেতে দিতে হয়। আগেই বলেছি, ঠাকুমা আমাকে বিশেষ ভালোবাসতেন। মূর্তি দেখে তাঁর বিশেষ ভালো না লাগলেও আমায় না করতে পারছিলেন না। আমায় একবার বলেছিলেন, অন্য কিছু দেখ, যদি ভালো লাগে। আমার তখন জেদ চেপে গিয়েছে। বললাম, না, কিনলে এইটাই কিনব। অনিচ্ছা সত্ত্বেও ঠাকুমা আমায় মূর্তিটা কিনে দিলেন। আমি পড়লাম মহা মুশকিলে। ঠাকুমার থমথমে মুখ দেখে ভালোও লাগছে না, আর ওই মূর্তিটা ছাড়তেও চাইছি না। ফেরার পথে ঠাকুমাকে বললাম, দেখো, এই মূর্তির লোকটাকে দেখে মনে হচ্ছে বেশ শক্তিশালী। বৈঠকখানার পাশের ঘরে এইটাকে রাখব। সেখান থেকে বাড়ির বাইরেটা দেখা যায়। এই লোকটা আমাদের বাড়ি পাহারা দেবে। বেশ মনে আছে ঠাকুমা এর জবাবে
একটু আনমনা গলায় বলেছিলেন যে দোকানি বলল একে নাকি খেতে দিতে হয়, তুই মনে করে একে খেতে দিবি। আমি মহানন্দে মূর্তি নিয়ে বাড়ি এলাম, বন্ধুদের দেখালাম, আসন পেতে একটা ট্রাঙ্কের ওপর বসালাম তাকে। ঠাকুমার কথা অক্ষরে অক্ষরে পালন করেছিলাম, মূর্তিটাকে খেতে দিতাম। কিন্তু ছোটবেলার উৎসাহ খুব শিগগিরই এক জায়গা থেকে আর এক জায়গাতে সরে যায়। মূর্তিটার কথা ভুলে না গেলেও সময়ের সঙ্গে সঙ্গে সেটা আমার প্রধান প্রায়োরিটি থাকলো না। এর পরের ঘটনাগুলো হঠাৎ করে শুরু হলো। আমরা প্রথমটায় ধরতে পারিনি। আমাদের কম্পাউন্ডের মধ্যে দ্বিতীয় বাড়িতে যারা যারা থাকতাম, মানে ঠাকুমা আর আমরা ভাই বোনেরা, তাদের শরীর খারাপ হতে শুরু করলো। আমার শরীর বাকিদের তুলনায় বেশি খারাপ হলো। অল্প কদিনের মধ্যেই ওজন কমে গেল অনেকটা। খাওয়া দাওয়ার ইচ্ছে নেই, ক্লান্তি লাগে সারাক্ষণ। কিছুদিন যাওয়ার পর সবাই পরামর্শ করে ডাক্তার ডাকলেন, ঠাকুমার প্রতিবাদ সত্ত্বেও। ডাক্তার দেখে টেখে বলল পুষ্টির অভাব, খাওয়া দাওয়া করতে হবে। কয়েকটা ওষুধ দিলেন। আমি তখনও খুব দুর্বল। একদিন দুপুরবেলা ঠাকুমা আমায় বললেন, একবার আয় তো আমার সাথে, হাতটা ধর, আমি আছি, কিচ্ছু হবে না। ঠাকুমা আমায় নিয়ে গেলেন বৈঠকখানার পাশের ঘরে, সেই মূর্তির সামনে। এতদিন পরেও আমার দৃশ্যটা মনে আছে। আমি দেখলাম মূর্তিটা অতটা ঝুঁকে নেই, কতকটা সোজা হয়ে বসেছে। সামনের প্লেটগুলো ফাঁকা। মূর্তির মুখে একটা বদল এসেছে। ওই ছুঁচলো মুখের নিচ দিয়ে কি যেন দুটো বেরিয়ে এসেছে, এবড়ো খেবড়ো, এবং দেখেই মনে হয় ধারালো। সেটা আমারও আছে, সদন্ত। দাঁত বেরিয়েছে এবং আমি নিশ্চিত সেই দাঁত আমার কেনা মূর্তিতে ছিল না। ঠাকুমাকে বললাম, মূর্তিতে এটা কি? তুমি কিছু করেছ? ঠাকুমা মাথা নাড়লেন, তারপর ঠান্ডা গলাতে বললেন, তুই একে কয়েকদিন খেতে দিসনি না? আমি মাথা নেড়ে না বললাম। এবার ঠাকুমার মুখে দেখলাম একটা অদ্ভুত হাসি খেলা করছে। সেরকমই ঠান্ডা গলাতে আমাকে আবারও বললেন, তাই জন্যই ও নিজের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে শুরু করেছে। দাঁত গজিয়ে ফেলেছে, তবে আমার বাড়িতে তো আমি খাওয়া দাওয়া করতে দেব না। আমার চোখের সামনে এসব হবে না। এরপর ঠাকুমা আমার মুখের দিকে তাকিয়ে বললেন, এরপর এরকম কিছু জিনিস কেনার আগে ভাবনা চিন্তা করতে হবে। তোর প্রিয় মূর্তি, তাই তোকে না জিজ্ঞেস করে আমি কিছু করতাম না। এবার একে বিদায় করতে হবে। ও আরো খেতে শুরু করলে আমাদের থাকা মুশকিল হবে। এতদিনের দাঁত বেরিয়েছে, এরপর কি হবে জানি না। বলেই ঠাকুমা আমায় পিছিয়ে চৌকাঠের ওপাশে চলে যেতে বললেন। তারপর আমি দেখলাম একটা চটের বস্তা জাতীয় জিনিস এনে সেই মূর্তির ওপর ধপ করে ফেলে দিয়েই সেটাকে বাগিয়ে বেঁধে ফেললেন। আমি অবাক হয়ে দেখছি একটা সামান্য মূর্তি, কিন্তু ঠাকুমা যেন খুব কষ্ট করে সেটাকে নিয়ে যাচ্ছেন। হাতের মধ্যে কোনো কিছু ছটফট করলে আমরা যেভাবে সামাল দেওয়ার চেষ্টা করি, ঠাকুমা ঠিক সেইভাবেই সেটা নিয়ে যেতে যেতে বলছেন, আর না, আর না, এবার এসো। পুকুর ধারে ফেলে দিয়ে আসছি, ওইখানে বন বাদারে যা পাবে তাই দিয়ে পেট ভরিও, গৃহস্থের বাড়িতে আর নয়। ঠাকুমা যখন বস্তা ফেলে দিয়ে বাড়ি ফিরলেন, তখন তাকে দেখে আমরা আঁতকে উঠেছিলাম। মনে হচ্ছিল তার মুখে কেউ কালি লেপে দিয়েছে। হাতের একটা দিকে ফালি ফালি আঁচড়ের দাগ, কিন্তু মুখে বিজয়ীর হাসি। তার কয়েকদিন পর আমরা সেরে উঠেছিলাম। মূর্তি নিয়ে ঘ্যান ঘ্যান আমি আর করিনি। পুষ্টির খোঁজে কেউ কেউ নির্দয় হয়ে ওঠে,
আর তখনই বাধে গোলমাল। তবে সৌভাগ্যবশত আমাদের কাছে এমন কিছু সুরক্ষা কবচ থাকে যা বিপদ আপদকে ব্যর্থ করে দেয়। আমরা ভালো হয়ে উঠি। ফিয়ার ফ্যাক্টরির আজকের এপিসোড এখানেই শেষ হলো। এরকম এক্সপিরিয়েন্স নিয়ে আবার ফিরে আসবো আমরা মির্চি প্লাসে, গল্পের আসল আড্ডা।